তা বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আজকে বুনোর বাবার সামনেই ভিডিও বানাচ্ছি। নর্মালি আমি বুনোর বাবার সামনে ভিডিও বানাই না, আমার আবার একটু একান্ত আপনে ভালো লাগে। কিন্তু আজকে বুনোর বাবার সামনে মানে ঘুম হচ্ছে না। সে কালকে যে এত টেনশনে ভুগেছি, তারপর দিয়ে যে ঘুম আমার উড়ে গেছে। এখন তোমরা বলো না আমি অনেক পাওয়ারফুল, আমি অনেককে শক্তি যোগাই। আবার যারা পাওয়ারফুল না, তাদেরও মাঝে মাঝে পাওয়ারের দরকার হয়, তাদেরও আবার অন্যদের শক্তি যোগাতে লাগে। এটা হয়, এটা আমি জানি, এটা আমি আমার লাইফে অনেকবার দেখেছি। তো একটু শক্তি জুগিয়েছো তোমরা, তাই আমি একটু শক্তি পেয়েছি। নাহলে এখন আমি ওই মরার মতন পড়ে থাকতাম আর ভাট বকে যেতাম, মাথা কাজ করতো না আমার। যাই হোক, বোঝার চেষ্টা করছি, সত্যিটাকে মেনে নেওয়ার চেষ্টা করছি যে যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটাই বাস্তব। তাই একটু ঠিক লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম ছোটোবেলার কথা, তখন আমি জানতাম, আমি খুব পশুপ্রেমী ছোটোবেলা থেকেই ছিলাম, পশুভক্ত। আমাদের বাড়িতে অনেক কিছু ছিল, কিন্তু আমার তখন ভালো মতন মনে নেই। আমি যখন মানে একটু হোশ সামলেছি, মানে যেটুকুনি আমার হালকা হালকা মেমোরিতে আছে, তখন আমি দেখেছি খরগোশ, পায়রা, চড়াই পাখি, চুনিয়া মুনিয়া। তোমরা জানি না চুনিয়া মুনিয়া বুঝতে পারছো কি না, একটা পাখি ছিল খুব ক্যাক ক্যাক ক্যাক, মানে সেই পাখি বাড়িতে থাকলে সবার নিন্দ হারাম হয়ে যাবে, নিন্দ একেবারে হারামের উপর হারাম হয়ে যাবে। মানে চুনিয়া মুনিয়া এত চিল্লায় এত চিল্লায় এত চিল্লায়। ওই চুনিয়া মুনিয়া এরকম এরকম কালো কালো, ঠোঁটগুলো বেশ রঙিন রঙিন, একটু একটু মনে আছে আমার। আরও কত রকমের বদ্রি রে, আরও কী সব পাখি রে, এটা দেখেছি। বেজিটা দেখেছি। আমার মা একবার উল্টেই পড়েছিল, বেজিতে পাড়া দিতে যাচ্ছিল, আর একটু হলে। সাদা ইঁদুর দেখেছি। মোরগ মুরগি আমি দেখিনি, সেটা পিসিদের মুখে পিসি বাবাদের মুখে শোনা। আমার বাবা মাঝে মাঝেই কুকুর নিয়ে আসতো, খুব কান্নাকাটি করতো, থাকতে চাইতো না, আবার রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসতো। এই কাণ্ডগুলো করেছে, এরকম অনেক কিছু করেছে। ছোটোবেলায় আমি জানতামই না যে বিদেশি কুকুর, বিদেশি বিড়াল, বিদেশি পশু হয় যে, এগুলো আমি জানতাম না। আমি জীবনে প্রথম যখন বিদেশি কুকুর দেখি, তখন যখন আমার মা আমার বাবাকে নিয়ে, আমার বাবা সেই টাইমে কিছু একটু ভালো রোজগার করছিল, একসাথে ফ্যামিলি ছিল মানিকতলাতেই আমাদের। তো বাবা ওই টাইমে একটু যেই ভালো রোজগার করছিল, ব্যাস আমার মায়ের চক্ষু চড়ক গাছ। আমার মা বাবাকে নিয়ে আলাদা হয়ে যাবে। তো আলাদা হয়ে কোথায় যাবে না, মায়ের যেখানে বাড়ি, মানে আমার মামা বাড়ি নিউ ব্যারাকপুর। আমার 7খানা মামা, তোমরা যারা জানো সব জানো, আর যারা নতুন তারা আবার শোনো। আমার 7খানা মামার মধ্যে 4টে না 5টা মামা এক জায়গায় থাকতো, বাকি বাংলাদেশে। প্রচণ্ড বড় লোক, বিশাল বড় নিজেদের বাড়ি। ভাড়াটেই 10-12খানা না কতখানা ভাড়াটে ছিল তখনই। তার মানে একটা মানুষের বাড়িতে যদি 10-12খানা ভাড়াটে থাকে, তাহলে তার বাড়িটা কত বড়। আর নিজেরা 5খানা মামা, তার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, তাহলে কতটা বড় বাড়ি বুঝতেই পারছো। তো মা একটু ঘামান্ডি আগাগোড়াই ছিল, জেদি, বদমেজাজি, প্রচণ্ড ঝগড়াটে, মারাত্মক লেভেলের সাহসী। মানে সাহসী কত মানে বলবো, হয়তো আমিও ততটা সাহসী হতে পারিনি, এই ধরনের ছিল আমার মা। তো যাই হোক, গেল কথা। তো আমার বাবা, আমার ঠাকুমারাও তো কম বড় লোক ফ্যামিলির নয়, কিন্তু কি, আমার ঠাকুমার কিছু দোষেই বলো, ঠাকুমার কিছু ভুলেই বলো, সে নিজের জায়গা মানে সম্পত্তিটাকে হারিয়ে ফেলেছে। নালে আমার বাবারও দেমাগ কম থাকার কথা ছিল না। সে যেই পরিবারে বিলং করে, তার পরিবারে কি নেই, জমিদার থেকে, উকিল থেকে, একটা বিশাল বড় বলরাম হোসিয়ারির মতন বিজনেসম্যান থেকে কি নেই। কিন্তু যেহেতু আমাদের পার্সোনালি অতটা ক্ষমতা ছিল না, তার জন্য মা একটু দেমাগ দেখাতোই। বরঞ্চ মায়ের ফ্যামিলিতেই অত শিক্ষিত কেউ নাই, শুধু পয়সাটাই আছে। তো যাই হোক, তো নিউ ব্যারাকপুরে চলে গেল, মামার বাড়ির পাশাপাশি, মানে বেশি দূর না, রোজ বিকেলে হাঁটতে হাঁটতে তুমি মামা বাড়ি পৌঁছে যেতে পারো, ওরম একটা জায়গায় ঘর ভাড়া নিল। যারা আমার বয়সী বা আমার থেকে আরেকটু বড়, আর তারা যদি কেউ নিউ ব্যারাকপুরের মানুষ হও, তারা কেদার গুন্ডার নাম অনেকেই জানো। ওখানকার ত্রাস ছিল বলো আর যাই ছিল বলো, পুরো কাঁপতো, মারাত্মক লেভেলের গুন্ডা। তো মানে বোমা, বোম, খুন, অমুক তমুক লেগেই ছিল নিউ ব্যারাকপুরে। কী অশান্তি। তখন তো মনে হয় কার জমানা ভাই, CPIM-এর জমানা। যাই হোক, কী ক্যাচাল। উফ। তো নিয়েছে, তার বাড়ির পাশেই ভাড়া নিয়েছে। আর কি সুন্দর দেখতে ছিল বউ,
ওনার যে বউ ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু কি মার মারতো বেচারিকে, সবাই আমরা শুনতে পেতাম, কিন্তু কেউ বাঁচাতেও যেত না। কে যাবে ব্যাং ওই গুন্ডার মুখ লাগবে, কেউ বাঁচাতে যেত না। খুব সুন্দরী বউ ছিল। তার কয়েকটা বাচাল ভাই ছিল। তাদের বাড়িতেই আমি প্রথম দেখি যে বিদেশি ডগ, স্পিচ কুকুর ছিল আর স্পিচ কুকুরের বাচ্চা, তাদের বাড়িতেই আমি প্রথম দেখি। তখনই আমার প্রথম জ্ঞান হলো যে কুকুর এইরকমও হয়। নাহলে আমি জানতাম কুকুর, মানে রাস্তার কুকুর। অনেক খাইয়েছি, অনেক কুকুরকে খাইয়েছি, অনেক আদর করেছি, না খেয়ে লুকিয়ে খাইয়ে দিয়েছি নিজের ভাগের মাছ মাংসটাও, এরকমও হয়েছে। তো আমার বাবাও আবার দয়ালু মানুষ ছিল, এইসব দিকে আমার মা বাবা অতটা বকতো না। মাঝে মাঝে না খাইয়ে দিলে বকতো, একটু আমি তো আবার একটু বাড়াবাড়ি করে ফেলতাম। আমার মায়াটা আবার কখনো লেভেল পার করে ফেলতো, একটু বেশি করবে, একবার দুবার খেতে দে ঠিক আছে, আমি আবার একটু বাড়াবাড়ি করতাম, তখন একটু বকা খেতাম। মানে নর্মালি আমার মা বাবা এইদিকে বকতো না, ওরাও ভালোবাসতো, পশু টশুকে ভালোবাসতো, পছন্দ করতো, অতটা অপছন্দ করতো যে তা নয়। তো তাদের বাড়িতে প্রথম আমি স্পিচ দেখার পরে আমি জানলাম যে এরকম ধরনের ডগিও হয়। তো আমার বাবা বললো এগুলো বিদেশি কুকুর। তা আমি তো সেই যে বায়না জুড়লাম, বাবা আমার চাই, বাবা আমার চাই। তো বাবা বলতো ঠিক আছে তোকে এনে দেবো, ঠিক আছে তোকে এনে দেবো। তো একটা টাইমে বললো কুকুর দিয়ে কি করবি, তোকে না ভেড়ার বাচ্চা এনে দেবো। আমি মনে মনে ভাবছি, তুমি যা মায়ের সামনে সব সময় ভেড়ার মতন বসে থাকো, তুমি নিজেই ভেড়া আমায় এনে দেবে, তুমি এটাও এনে দেবে না, আমি ঠিক জানি তুমি এটাও আমায় এনে দেবে না, তুমি এটাও মিথ্যে কথা বলছো। আমার বাবা সারা জীবন আমায় শুধু এটা কিনে দেবে, ওটা কিনে দেবে, কিন্তু আমায় কিচ্ছু কিনে দিত না, জানো। সব কিছু মাকে কিনে দিত, গয়না মাকে কিনে দিত, জামা কাপড় মাকে কিনে দিত, মানে শাড়ি বলো, নাইটি বলো, ওই সব মাকে কিনে দিত। মা চুড়িদার খুব কম পরতো, মানে তখনকার দিনের মানুষ তো খুব কমই পরতো, মাও কমই পরতো, তাও মাঝে মাঝে পরতো। তো মায়ের ছিল দুটো পাগলামো শখ, এক হচ্ছে দামি দামি জুতো, আর খালি পার্লারে যাওয়া, কদিন পর পর পার্লারে যাওয়া, চুলটাকে কী সব করে আসতো, কার্লিং, তখন কার্লিং বলতো, কি ভূতের মতন দেখতে লাগতো, সামনে এইরকম করে আসতো, লক্স, এইসব পাগলামো ছিল। তো বাবা সবই মায়ের পিছনে করতো, আমায় কিচ্ছু দিত না। আমায় যা দিত আমার পিসিরা দিত, পুজোতে জামা পাঠানো, পয়লা বৈশাখে জামা পাঠানো। আমার নিজের বাবার থেকে আমি কিছুই পাইনি বলতে গেলে, ওই খাওয়া তোই যা, আর একটু স্কুলে, তখন স্কুলের খরচাটা যতদিন ছিলাম ততদিন দিত, ওই টুকটাক জিনিস দিত, কিছু চাইলে কিনে দিত না, এরকম। তো যাই হোক, ওই যে আমার শখ হয়েছিল, সেই শখ তো আর কেউ পূরণ করে না। তারপর তো নিউ ব্যারাকপুরি ছেড়ে দিলাম। ওই কেদারের ভাই, কেদার গুন্ডা তো মারা গেছিলো পুলিশের ঢ্যাঁ। তো তার ভাইরা আমায় বিয়ে করতে চেয়েছিল, আমার মার কাছে বলেই বসে একবার। আমার মা বলে কি, আমার মেয়ের 12 বছর বয়স এখনও পার করতে পারলো না, 12 বছরের মেয়ের বিয়ে দেবো, তাও আবার তোমাদের, আমার মা তো জানো সাহসী মুখোরা, তাও আবার তোদের সাথে বিয়ে দেবো, তার চেয়ে আমার মেয়েকে গলায় কলচি বেঁধে জলে ফেলায় দেবো, তোদের সাথে বিয়ে দেবো না। তারপরে একবার রাত্রিবেলা আমাদের জালনা কাটা, অনেক কিছু ভুলভাল কাণ্ড করেছে। তারপর আমার মা যাই হোক আমাকে যে পার্মানেন্ট নিয়ে চলে এলো, মানিকতলায় চলে এলো। তারপর এখানে এসে আমি আগে তখন আমি পড়তাম আশুতোষ পাল জ্ঞানতীর্থ, তার আগে পড়তাম নিউ ব্যারাকপুরের নবারুণে, তারপরে পড়েছি আশুতোষ পাল জ্ঞানতীর্থে। নিউ ব্যারাকপুরে অনেক দিন ছিলাম, মানে অনেক বছর ছিলাম, অনেক দিন না অনেক বছর ছিলাম, 5 বছরের মতন ছিলাম নিউ ব্যারাকপুরে। আর তার আগে আমি ছোটোবেলায় মানিকতলায় ছিলাম। আমার মা যখন জন্ম দেওয়ার পর আমায় অতটা পুষতো না, প্রথম পুষতো না, কিন্তু জন্ম দিয়ে ফেলে কেটে পড়েছে মামার বাড়িতে, এরকম অবস্থা। তো একদম ছোটোবেলায় আমি ভর্তি হয়েছিলাম যেখানে আমি জন্মেছি, যেই হসপিটালে, যেই নার্সিংহোমে জন্মেছি, সেই নার্সিংহোমেরই স্কুল, যেখানে বেবও পড়েছে, যেখানে অঙ্কিতাও পড়েছে, যেখানে শিবমও পড়েছে, সবাই আমরা পড়েছি ওই স্কুলে। জিতেন্দ্র নারায়ণ ভগবান, জিতেন্দ্র নারায়ণ নার্সিংহোমে আমার জন্ম, জিতেন্দ্র নারায়ণ স্কুলে আমি পড়েছি, ওটা হচ্ছে আমার ফার্স্ট স্কুল। আরে বান্ডাকার, এর জন্য আমি বোনের বাবার সামনে বলি না, আমায় কে খাইয়ে দেবে। তারপরে কি যেন বলতে যাচ্ছিলাম, দেখলো সব ভুলিয়ে দিল আমায়। কি বলছিল, হ্যাঁ স্কুল, ওটা আমার ফার্স্ট স্কুল। তারপরে নবারুণ, তারপরে আশুতোষ পাল জ্ঞানতীর্থ, তারপরে যখন এখানে এলাম ভিক্টোরিয়া গার্লস, রাজাবাজার ট্রাম ডিপুর অপোজিটে। কত কিছু বলছি আমি।
তো সেই ইচ্ছে আমার আর পূরণ হয় না নানান রকমভাবে আমার। তারপরে তো জানোই কত রকমের ক্যাচাল আমার জীবন দিয়ে বয়ে গেল। মা পার্মানেন্টলি চলে গেল, কাকা চলে গেল, অমুক রে তমুক রে, ক্যাচাল রে ঝামেলা রে আমার লাইফে কখন অমুক তমুক ক্যাচাল। আর আমি নিজেই পার্মানেন্ট এক জায়গায় টিকতে পারছি না, আমি আর ওদের এনে কোথায় টেকাবো? আমার নিজেরই পায়ের তলার মাটি নড়বড়ে 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 নড়বড়ে। তো যাই হোক, বুনোর বাবার সাথে আসার পর ভাবলাম না, আমার তো আর বেবি টেবি হবার নেই, বেবি হবে না, তোমরা তো জানোই বৈষ্ণবী হওয়ার পরে লাইকেশন হয়ে গেছে। যাই হোক, তো আমার তো আর বেবি হবে না, তো আমাদের সংসারে একটা বাচ্চা বুনোর বাবাকেও তাহলে ডাকতে পারবো আর কি, কিছু একটা বলে, অমুকের বাবা তমুকের বাবা বলে মানুষ যেরকম ডাকে। তো ঠিক করলাম, আমার কাছে পয়সাও ছিল না সেই টাইমে, আমি ইউটিউবও করতাম না, ইউটিউব তো তার অনেক পরে করা আরম্ভ করেছি। বুনো তার আগে কত ইয়াসি করেছে সেই সব তো কেউ জানে না। ইউটিউবও তখন, ইউটিউব কেন, তখন আমি হয়তো ইনস্টাগ্রাম করাও শুরু করিনি, তখন টিকটক করাও শুরু করিনি, সবই অনেকটা পরে। তো যাই হোক, তখন আমার কাছে বেশি পয়সাও ছিল না। রাজীব তো রাজিই ছিল না, ও জানতো, কেন ও তো ওর ঘরে তো আছে, ও জানতো ওটা আনলে আমার হাতে পায়ে বেরিয়ে পড়ে যাবে, আমার হাতে পায়ে বেরিয়ে পড়ে যাবে, ওর জন্য ওরও পছন্দ ছিল, রাজি ছিল না। অনেকবার বলেছি কিনে দে নামায়, কিনে দে নামায়, অন্য কিছু কিনে দিয়েছে কিন্তু এটা কখনো দেয়নি। দিতেই পারতো, বেশি তো দাম নয়, যদি ফোন কিনে দিতে পারে, অন্য কিছু কিনে দিতে পারে, তখন অত কিপটামি করতো না, দিতেই পারতো। কিন্তু ও জানতো আমার পায়ে বেরিয়ে পড়ে যাবে, আমি অনেক মুশকিলে পড়বো, তাই দেয়নি। বুনোর বাবাও রাজি হচ্ছিল না, বুনোর বাবাও জানতো যে আমার পায়ে বেরিয়ে পড়বে, কিন্তু ওই যে আমার জিদ, কী করব। বুনোর বাবা তো আর এড়িয়ে যেতে পারছে না, একসাথে থাকি, সারাদিন মাথা খাচ্ছি, যদি সারাদিন মাথা খাচ্ছি, বুনোর বাবা তো আর এড়াতে পারে না। তো কিন্তু টাকাও বেশি ছিল না, টাকাটা পুরো আমিই দিয়েছিলাম। বুনোর বাবা স্যারালাক্সের আর ট্যাক্সি ভাড়া দিয়েছিল, আমার কাছে ছিলই 5,000 টাকা, বুঝলে। আর সেদিন যখন আমরা হাটে গেছিলাম, ওই তোমার হাটটা শ্যামবাজারের ওদিকে কি বলে, টালা ব্রিজের ওখানে যে গালিব স্ট্রিটের যে হাটটা, সেদিন ডগি একদম হাটে ছিলই না, দু একটা ছিল মরো অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। আমার যে কি মাথায় এলো, আমার সেদিনই নিতে হবে। এক এক সময় দেখো না গালিব স্ট্রিটে ভর্তি থাকে, তখন কিছু একটা চলছিল, কি চলছিল আমার মনে নেই, কিছু একটা তো ঘটেছিল সেদিন, একদমই ছিল না, দু চারটেই পড়েছিল, তার দুই একটার অবস্থা সত্যিই খুব খারাপ, মানে কারো এখানে ঘা, ওখানে মানে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় না। তারপরে একজনের কাছে গিয়ে দেখি 3টে ডগি, তার মধ্যে একটা বুনো ছিল, আরও দুটো ছিল চকলেট কালারের পমেরিয়ান। বুনো হচ্ছে কালচার পমেরিয়ান, মানে বিটিং আর কি, কালচার পমেরিয়ান, বিটিং করা আছে আর কি, পমেরিয়ানের সাথে স্পিচের সাথে বিটিং করানো। তো ওই পয়সায় হয়তো এর চেয়ে বেশি কিছু হতোও না, আমার কপালে ছিল। ঠিক আছে, আমি বুকে জড়িয়ে, মানে এত আমার নেশা, আমি নিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, আমি জানিও না আমি ছেলে নিলাম না আমি মেয়ে নিলাম। এবার ওখান থেকে যাব মানিকতলায়, অঙ্কিতা দেখবে, অঙ্কিতা বলেছিল মা সাদা নিও, আমার বরঞ্চ চকলেটটা নিলে ভালো হতো, চকলেটটা ছিল আসল পমেরিয়ান, জানো। চকলেটটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম ওর একটু মুখটা গোল গোল, একটু নাটা নাটা, ওই যেগুলো বেশি বড় হয় না, একদম আসল পমেরিয়ান। ওটার দামও 1000 টাকা বেশি চাইছিল, কিন্তু সেটা নয়, অ্যাডজাস্ট করে নেওয়া হতো কোনো রকমভাবে। বুনোর বাবার কাছে কি আর টাকা ছিল না, ছিল, দেবে না, জোর করলে ঠিকই বার করতো, অ্যাকাউন্টে ছিল, ক্যাশ না থাকুক, জোর করলে বার করতো। কিন্তু এই যে অঙ্কিতা, মা সাদা নিও, মা সাদা নিও, মা সাদা নিও, অঙ্কিতার চক্করে পড়ে আমি সাদা নিয়ে, তাও জানি না ছেলে নিলাম না মেয়ে নিলাম। আমাদের বাড়ি মানিকতলা অর্ধেক রাস্তা এসে গেছি, অর্ধেক রাস্তা আসার পরে হঠাৎ আমি এটা ছেলে নিলাম না মেয়ে নিলাম। বুনোর বাবা বলে দেখ 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 দেখ, তারপর মেরে মুঠিয়ে দেখছি ছেলে, এটা তো ছেলে বাবু। তারপর আমার বাড়িতে নিয়ে গেলাম। অঙ্কিতা আবার সেদিন রাতেই ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়িতে হাজির, মানে আমার বাড়িতে মানিকতলা নিয়ে গেছিলাম, কিছুক্ষণ ছিল, সবার সাথে মিট আপ করলো, আমার বাবা দেখলো, পিসি দেখলো, আমার ঠাকুমা দেখলো। ঠাকুমা বলতো ছোট্ট বাবু, ঠাকুমা ওকে ছোট্ট বাবু বলে ডাকতো, মরে যাওয়ার সময় বলেছে ছোট্ট বাবু ছোট্ট বাবু, মানে তার কাছে এটাও নাতির সন্তান ছিল আর কি, আমি নাতনির সন্তান। তো ওই
তারপরে আমাদের ট্যাক্সি ধরলাম, ওখান থেকে ট্যাক্সি ধরে নিয়ে এলাম আমাদের ওই জগৎপুরের বাড়িতে। বাড়িওয়ালাও জানতো না, বাড়িওয়ালা তো রাজিই ছিল না। অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা কিনবো কিন্তু, বলতো না না কিনো না, না না কিনো না। 2-3 মাস তোকে লুকিয়েই রেখেছি, কেউ জানতে পারেনি। 2-3 মাস একদম লোকানো ছিল, তারপরে জানতে পেরেছে। তখন যখন দেখেছে যে 2-3 মাস সারা শব্দ পায়নি, কোনো ঝামেলা নেই, টেনশন নেই, তখন আর কেউ কিছু বলেনি। আর আমাদের মতন ভাড়াইটা কই পাবে, যার যে জল খরচা করে না, যার বাড়িতে কোনো বন্ধু বান্ধবের আড্ডা নেই, কোনো ক্যাচাল নেই, কোনো বন্ধু বান্ধব আসে না, কোনো ছেলে আসে না, কেউ আসে না, এরকম ভাড়াইটা কই পাবে আজকালকার যুগে? আজকাল তো যত ভাড়াইটা সব ক্যাচালের ভাড়াইটা, খালি ঘরের মধ্যে আড্ডা, নানান রকম মানে ঝামেলা। তো ওর জন্য কিছু বলেওনি, পরে আর কিছু বলেনি। তো এই হচ্ছে বুনোবাবুর গল্প। 2-1টা আরও কিছু বলার ছিল, ভুলে গেলাম। মানে মাঝখান থেকে অন্য কথা ঢুকে যায় আর ভুলে যাই, জানো তো। তারপরে ডাক্তার বলল স্যারালাক্স খাইয়ে। কম স্যারালাক্স খেয়েছে? বুনোর বাবা 1/2 কিলো করে মেটে আনতো, 1/2 কিলো মেটে একা খেয়ে যেত, এক দিনে 1/2 কিলো মেটে একা খেয়ে যেত। মানে রাক্ষসের মতন খিদে ছিল জানো ছোটোবেলায়। খাইয়ে মানে ফুল করতে পারতাম না, বাটি দিচ্ছি বাটি শেষ, বাটি দিচ্ছি। সেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছি খিদে কমে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, খাওয়া কমে যাচ্ছে। মনে হয় ছোটোবেলায় খিদেটা একটু বেশি থাকে, মানুষেরও, বাচ্চাদেরও ছোটোবেলায় খিদে বেশি থাকে, বড় হলে খাওয়াটা একটু কমে যায়। মারাত্মক লেভেলের খিদে ছিল ছোটোবেলায়, বাটি ভরে ভরে খেত, আর খাওয়াতে হতো না। বড় হলো খাওয়া মানে একা খাওয়া বন্ধ করে দিল, খাওয়াতে হয়, কিন্তু ছোটোবেলায় খাওয়াতে হতো না। বাটি ভরে মেটে দিয়ে ভাত দিচ্ছি, শেষ, আবার আরেক বাটি মেখে দিচ্ছি, আবার শেষ, সিদ্ধ মেটি, আবার শেষ। মানে খেয়েই যাচ্ছে, সারাদিন কিছু না কিছু খেয়েই যায়, একটু পর পর খেয়েই যাচ্ছে। তো এই হচ্ছে গল্প। আবার কিছু মনে পড়লে পরে বলবো। এইটা পোস্ট করতে গিয়ে বুনোর বাবার ওয়াইফাই দিয়ে এই ভিডিওটা আমি এখন পোস্ট করব, দেখো কখন পোস্ট হবে, শুধু দেখো। আলো আছে, আলো থাকবে তো। আরে আরেকটা ফোন আছে, ওটার ওয়াইফাই খুব ভালো, ওইটা থেকে দিতে চায় না, জন্মের কিপটা।